হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো গতকাল তোমাদের উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা শেষ হয়েছে, আর আমি কোশ্চেনগুলোর উত্তর জানানোর সময় পাইনি, আমার হাতে সময় ছিল না। তো গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম। তো আজকে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো ঠিক কী কী হবে, তোমরা একটু দেখে নিতে পারো, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্ন যেটা, কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলে। তো এটা একেবারেই সহজ প্রশ্ন, এটা হচ্ছে টেরারোসা। আর টেরারোসা হচ্ছে একটা লাল রঙের অনুর্বর মৃত্তিকা, যেটা কার্স্ট অঞ্চলে গড়ে ওঠে। আর 2 নম্বর দাগে সঠিক উত্তর হচ্ছে যে, দেখো এটা হচ্ছে রিয়া উপকূল হবে সঠিক উত্তর, ঠিক আছে? আর সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে কি বলে? পোনর, এটাও আমরা জানি, ঠিক আছে? আচ্ছা, পরের দাগে দেখো, হার্ড প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলে। তো এটাও তোমরা জানো, এটা হচ্ছে পর্জুলাইজেশন। পর্জল মাটিতে হার্ড প্যান দেখা যায়, এটা তোমরা জানো। আচ্ছা, মৃত্তিকার অনুক্রমের এই স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতিকে বলে। তো এটা এলুভিয়েশন হচ্ছে সঠিক উত্তর, এই যেটা। আচ্ছা, তারপরে হচ্ছে জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলে। তো এটা হাইড্রোফাইট হবে, অর্থাৎ এ দাগেরটা সঠিক উত্তর হবে, ঠিক আছে? তারপরে 7 দাগে দেখো, 7 দাগে রয়েছে, এটা হচ্ছে 4 নজে মৃত্তিকা হবে সঠিক উত্তর। প্রেরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায়, এটা হচ্ছে 4 নজের মাটি। পিএইচ এর মান 7 কম হলে মৃত্তিকা কি প্রকৃতির হয়? তো এটা তোমরা সকলেই জানো, 7 কম হলে অম্লধর্মী হয়, ক্ষারকীয় হবে না, অম্লধর্মী হয়। আর 7 বেশি হলে তাহলে ক্ষারকীয় হবে, ঠিক আছে? আচ্ছা, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অঞ্চলে? তো এটা 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি, যেটা মধ্য অক্ষাংশ আমরা বলি, সেই অক্ষাংশে এটা দেখা যায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, ঠিক আছে? আচ্ছা, চলে আসছি পরের প্রশ্নে। আচ্ছা, পরের দাগে দেখো, সঠিক উত্তর হচ্ছে তোমার এটা নাইট্রোজেন হবে। এনপিকে আমরা জানি, তো প্রধান প্রাথমিক পরিপোষকের মধ্যে এনপিকে, এখানে এন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, তাই নাইট্রোজেন হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, ফ্রান্সের রোন উপত্যকার মধ্য দিয়ে শীতল স্থানীয় বায়ুর নাম হচ্ছে, ঠিক আছে? তো এটা মিস্ট্রাল, এটা আমরা জানি সকলেই, মিস্ট্রাল হচ্ছে একটা শীতল স্থানীয় বায়ু, যেটা ফ্রান্সের রোন নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ করা, অর্থাৎ বি দাগেরটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? আর জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা হচ্ছে, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, ঠিক আছে? মনুষ্য সৃষ্ট দুর্যোগ। আর যদি শুধু বলতো যে বন্যা কী ধরনের দুর্যোগ, তাহলে কিন্তু আধা প্রাকৃতিক হতো। তো যারা আধা প্রাকৃতিক দুর্যোগ করেছো তাদেরকে হয়তো নম্বর দিতেও পারে, এটা আমি বলতে পারছি না। তবে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে, যেহেতু এখানে বলাই আছে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণের ফলে সৃষ্ট বন্যা। আর শুধু বন্যা বললে আধা প্রাকৃতিক বিপর্যয় হতো, ঠিক আছে? আচ্ছা, পরের দিকে চলে আসছি। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো। তো এটা তোমরা সকলেই জানো, রেড ডাটা বুক হচ্ছে এটা সঠিক উত্তর। বিশুদ্ধ কাঁচামালের কি আছে? বস্তুসূচক। তো এটা 1 হয়, বিশুদ্ধ কাঁচামালের বস্তুসূচক 1 হয়, আবার একের থেকে কমও হয়, কোনো কোনো বইতে একের থেকে কম কথাটাও লেখা আছে। তাহলে তোমরা যারা সি দাগ করেছো তাদের তো সঠিক উত্তর হবেই, আর যারা বি এরটা করেছো একের থেকে একটু কম, তারাও নম্বর পেতেও পারো, এটা আমি বলতে পারছি না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন, এটা আলফ্রেড ওয়েবার, এটা তোমরা জানো সকলেই। আর মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো এটা রবার শিল্প, এটা তোমরা জানো। আর এটা অনেক বড়টা, দেখো এটার হচ্ছে সঠিক উত্তর, শেষেরটা হবে ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা, এটা হচ্ছে, ঠিক আছে, 18 দাগেরটা। আচ্ছা, জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি ধারণা প্রথম কে দিয়েছিলেন? এটা ওয়ার্নার থমসন, এটাই হচ্ছে সঠিক উত্তর। আর জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায়, তো এটা প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে বোঝায়, এই দাগেরটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। আর নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি? মুম্বাই হচ্ছে বৃহত্তম মেগাসিটি, মুম্বাইয়ের জনসংখ্যা এখন সব থেকে বেশি, ঠিক আছে? এরপরে আসছি, দেখো আমি এসিকিউর প্রথমেই রয়েছে ফিওর্ড উপকূল বলতে কি বোঝো? তো এগুলো তোমরা পারবে। হিমবাহ উপত্যকাগুলো যখন সমুদ্র উপকূলে নিমজ্জিত হয়, তখন তাকে ফিওর্ড উপকূল বলা হয়। আর পশ্চাৎ তটভূমি আছে, অনুগামী নদীটা তো খুবই সহজ, ভূমিভাগের প্রারম্ভিক ঢাল অনুসারে যে নদী প্রবাহিত হয় তাকে অনুগামী নদী বলে। আর এখানে কি আছে? কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী কাকে বলে, ঠিক আছে?
তো গম্বুজাকৃতি পাহাড় থেকে যদি চারিদিকে বিভিন্ন নদী যখন প্রবাহিত হয় তখন যে জল নির্গম প্রণালীটা সৃষ্টি হয় তাকে বলা হয় কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী। তো এগুলো তোমরা লিখতেই পারো। নদী মঞ্চ কাকে বলে? এটা নদীর পুনর্জীবন লাভের ফলে কি হয়, একটা উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টি হয় এবং নদীর পুরাতন উপত্যকাটা নদীর নতুন উপত্যকার দুই পাশে মঞ্চ বা সোপানের মতো অবস্থান করে। তো একেই বলা হচ্ছে নদী মঞ্চ। এগুলো ইজি প্রশ্ন। আঞ্চলিক মাটি কাকে বলে? না, জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের উপর ভিত্তি করে যে মাটিটা গড়ে ওঠে বা যে মাটি গঠনে জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের প্রভাব সবচেয়ে বেশি তাকে আঞ্চলিক মাটি বলে। এগুলো খুবই সহজ। সোলাম মাটির এ আর বি স্তরকে একত্রে সোলাম বলে, এটাও তোমরা পারবে। আর অ্যাটল কাকে বলে? বৃত্তাকার প্রবাল প্রাচীরকে অ্যাটল বলে। এই কথাটা লিখেলেই তোমরা 1 নম্বর পেয়ে যাবে। প্রস্রবণ রেখা, এটাও খুবই সহজ। যখন অনেকগুলো প্রস্রবণ কি হয়, একটা সরলরেখা বরাবর গড়ে ওঠে তখন তাকে বলা হয় প্রস্রবণ রেখা। আর ভাসমান জলজ উদ্ভিদের মূল কেমন হয়, এটা তোমরা পারবে। অথবা মরু উদ্ভিদের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এদের মূলগুলো কি হয়, অনেক গভীরে প্রবেশ করে। কারণ কাছাকাছি তো জল থাকে না, জলের উৎস অনেক নিচে থাকে সেই জন্য। আর এদের পাতাগুলো কম থাকে এইসব উদ্ভিদের। পাতার চেয়ে কাঁটার সংখ্যা বেশি হয়। এগুলো তোমরা ক্লাস 10এও পড়েছো, এগুলো লিখে দিলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে দেখো -196°C তরল নাইট্রোজেনের মধ্যে, যেটা শস্য বীজ সংরক্ষণকে কি ধরনের জৈব সংরক্ষণ বলে? তো এটা কি হচ্ছে, ইনভিট্রো সংরক্ষণ না কি বলে এটাকে? এটা তো তোমরা জানো সকলেই। আর নিজস্ব প্রাকৃতিক পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ কি নামে অভিহিত করা হয়? তো এটা ইন সিটু সংরক্ষণ, এটা আমরা সকলেই জানি, বা স্বস্থানিক সংরক্ষণ বলা হয়। রেগোলিথ কি, এটাও তোমরা পারবে, খুবই সহজ। তারপরে রয়েছে অনুসারী শিল্প কাকে বলে? এটাও খুবই সহজ প্রশ্ন। কোনো একটা বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে যেসব ছোট ছোট শিল্পগুলো গড়ে ওঠে সেগুলোকেই বলা হচ্ছে অনুসারী শিল্প। আর দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন? এটা তো আরও সহজ প্রশ্ন। কারণ জার্মানির ওই রুট শিল্পাঞ্চলের মতো ভারতের দুর্গাপুরেও কয়লা খনিকে কেন্দ্র করে, মানে দামোদর উপত্যকার কয়লা খনিকে কেন্দ্র করে এখানেও লৌহ ইস্পাত শিল্পের ব্যাপক বিকাশ ঘটেছে। সেই জন্য রুট শিল্পাঞ্চলের সাথে তুলনা করে ভারতের দুর্গাপুরকে কি বলা হয়? ভারতের রুট বলা হয়। মানুষ জমি অনুপাতের সংজ্ঞাটা দিয়েছে, তো কি করবে এটা তোমরা? এটাও সহজ প্রশ্ন। কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা যখন সেই দেশের কার্যকর জমির অনুপাতে বেড়ে ওঠে তাহলে তাকে বলা হয় মানুষ জমির অনুপাত। তো এগুলো সহজ প্রশ্ন, এগুলো খুব একটা কঠিন প্রশ্ন ছিল না। অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে গড়ে ওঠে এমন দুটি শিল্পের নাম লেখো। অবিশুদ্ধ বলেছে, তাহলে তোমরা কি করবে? এটা লৌহ ইস্পাত শিল্প হবে। আর কি হবে না, চিনি শিল্প হবে। ঠিক আছে, এগুলো হবে। আর রৌরকেল্লা, বোকারো, ভিলাই এই 3 শহরে কোন বৃহৎ শিল্প গড়ে উঠেছে? তো এটাও তোমরা পারবে, এটা লৌহ ইস্পাত শিল্প, ইজি প্রশ্ন। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটো সমস্যা বলেছে। আর অস্থাণু শিল্প বলেছে, অস্থাণু শিল্পটাও অনেক সহজ প্রশ্ন। বিশুদ্ধ কাঁচামালকে কেন্দ্র করে যেসব শিল্পগুলো গড়ে ওঠে সেগুলোকেই বলা হয় অস্থাণু শিল্প। এবং যে শিল্প কাঁচামাল উৎসের নিকটে বা বাজারে গড়ে না ওঠে, যে কোনো জায়গায় স্বাধীনভাবে গড়ে উঠতে পারে তাকেই বলা হচ্ছে অস্থাণু শিল্প। ঠিক আছে। আর জিডিপির পুরো নামটা দিয়েছে। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তো এটাই হচ্ছে এসিকিউ প্রশ্ন, এই যে দেওয়া ছিল, এগুলো খুবই সহজ প্রশ্ন। আর বড় প্রশ্নগুলো অনেক সহজ দিয়েছিল, বেশিরভাগই সালের প্রশ্নগুলোকে দিয়ে দিয়েছে এবারে। যেহেতু এবছর সিলেবাসটা শেষ হচ্ছে, পুরনো সিলেবাস, সেই জন্য যাতে ছেলেমেয়েরা সবাই পাস করতে পারে এবং বেশি নম্বরও পেতে পারে সেই জন্য অনেক সহজ প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, তো আশা করছি তোমাদের ভূগোল পরীক্ষা অনেক ভালো হয়েছে। যারা পড়াশোনায় ভালো তারা কিন্তু প্রচুর নম্বর পাবে ভূগোলে। 70-এর মধ্যে তো প্রায় 60-65 তো পাওয়াই যায়। আর যারা সেরকম মোটামুটি মানের স্টুডেন্ট তারাও কিন্তু 50-55 লিখে অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।